এখান থেকে যদি আচ্ছা, আমরা আমাদের এখন মানে এই ক্লাসের স্টাডি প্ল্যান ছিল ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশনের সাথে কার্সারের সম্পর্ক আছে। আমরা কার্সার আলাদা পড়তে পারি, আবার ফাংশনও আলাদা পড়তে পারি, আবার দুটোও একসাথে পড়তে পারি। তো বেটার হয় দুটো একসাথে পড়ার, কারণ একটা ভালো ফাংশন তৈরি করতে গেলে কার্সার ছাড়া খুব একটা ভালো মতো কাজ করা যাবে না। তো এই জন্য আমরা এমনভাবে কাজটা করব যে আমরা দুটোই যেন একসাথে পড়তে পারি। তাহলে আমি এখানে লিখে রাখতেছি আজকে আমাদের টুডেস ল্যাব প্ল্যান। এক নম্বর কার্সার, দুই নম্বর হচ্ছে ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। আচ্ছা, তার আগে আমরা আজকে দেখেছি সরি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর সকালের ক্লাসে দেখেছি এক নম্বর সিকোয়েন্স। আচ্ছা, এবং পরবর্তীতে নেক্সট ল্যাবে আমরা দেখব প্রসিজার। আচ্ছা, ফাংশনের সাথে আমাদের সবারই সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? কারণ আমরা সি প্রোগ্রামিং এ, সি প্লাস প্লাসে ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করেছি। সেই ফাংশনের রিটার্ন টাইপ থাকে এবং ফাংশনের প্যারামিটার থাকে। যে প্যারামিটার থেকে আমরা মেইন ফাংশন থেকে ডাটা নিয়েছি এবং আইদার ফাংশনের বডির মাধ্যমে আমরা কোনো একটি প্রোগ্রাম এক্সিকিউট করে আমরা আউটপুট দিয়েছি, অথবা আমরা রিটার্ন করে মেইনকে রিটার্ন করে দিয়েছি। এটা ছিল ফাংশনের বৈশিষ্ট্য। ফাংশন মানে একটা সাব বডি, সাব প্রোগ্রাম, যেটার ভিতরে নাম্বার অফ স্টেটমেন্ট থাকে, ফাংশনের একটা নাম থাকে। কার্সার হচ্ছে আমরা সিলেক্ট কমান্ড লিখে অভ্যস্ত। তো আমরা কিরকম লিখি যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার আইডি ইকুয়াল টু 1। তাহলে কি হলো, টেবিল থেকে আইডি 1 রিলেটেড
যে ডাটাটা যে রোটা ছিল সেই রোটা কম্পিউটার মেমোরিতে চলে আসে এবং সেটা আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পাই কিংবা কোনো একটা ভেরিয়েবলকে দিয়ে দিই। বাট কার্সরটা হচ্ছে, তাহলে আমরা তো সিলেক্ট কমান্ড লিখতে পারি, তাহলে কার্সর কি? এই সিলেক্ট কমান্ডটাকে একটা নামের মধ্যে রেখে দেওয়া, একটা মেমোরি লোকেশনে রেখে দেওয়া এবং সেই নাম ধরে আমরা তাকে কল করা। এটা হচ্ছে কার্যের কাজ। যেমন আমি বলতে পারি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসি। দ্যাট মিনস একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে সিএসির স্টুডেন্টগুলোকে আমি নিলাম, নিয়ে একটা কার্জারের মধ্যে রাখলাম। এই কার্জারটাকে এই মাউসের কার্জারের মতো, হ্যাঁ অনেকটা তাই। যেমন আমি এরকম অনেক কিছু সিলেক্ট করে রাখলাম, এই 4-5টা জিনিস সিলেক্ট করে রাখলাম। সো এটা এটা আমার কার্জার বর্তমানে কি, আমার মাথায় 5টা জিনিস আছে। আচ্ছা, সাধারণত কার্জারকে প্রোগ্রামাররা ব্যবহার করে রান টাইমে ব্যবহার করার জন্য। তো আমরা সে আলোকে যদি আমাদের টিউটোরিয়ালটা একটু দেখি, কার্জার উইথ কার্জার বেসিক, আমরা একই জায়গাতে কার্জার এবং ফাংশনের দুটোরই টিউটোরিয়াল পাবো, বাট একটার ভিতরে দুটো আছে, এই জন্য কার্জারটাই বের করলাম। আচ্ছা, a cursor is a select statement that is defined within the declaration section of your PLSQL code. কার্জার একটা সিলেক্ট স্টেটমেন্ট, কিন্তু এটাকে তৈরি করা হয় PLSQL ডিক্লারেশন ব্লকের মধ্যে। সাধারণত আমরা ডিক্লারেশন ব্লকের মধ্যে PLSQL এ আমাদের পূর্বের ক্লাসগুলোতে দেখেছি যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। দ্যাট মিনস কার্জার ইজ এ কম্পাউন্ড ভেরিয়েবল, মানে যেখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখলে ডাটাবেস থেকে অনেকগুলো কলাম আসে, অনেকগুলো কলামের সাপেক্ষে অনেকগুলো ডাটা আসে, সেই ডাটাগুলোতে একটা রো হয় অথবা মাল্টিপল রো ক্রিয়েট হতে পারে। তো সবগুলোকে একটা জায়গায় রাখলাম একটা ডিক্লারেশনের মাধ্যমে, এটার নাম কার্জার। উইল টেক এ লুক এট 3 ডিফারেন্ট সেন্টেন্স ফর কার্জার। আমরা 3টা কার্জারের লুক দেখতে পারি। আমরা এইভাবে লিখতে পারি কার্জার, কার্জার নেম ইজ একটা সিলেক্ট স্টেটমেন্ট, মানে এই কার্জার নামটা যেটা হবে সেটা একটা সিলেক্ট স্টেটমেন্ট। অথবা আমরা এইভাবে লিখতে পারি কার্জার C1, এটা একটা নাম, ই সিলেক্ট কোর্স নাম্বার ফ্রম টেবিল হোয়ার কোর্স নেম ইকুয়াল টু নেম ইন, তার মানে একটা হোয়ার কন্ডিশনের মাধ্যমেও আমরা কার্জার লিখতে পারি। সো বোথ ইজ আইডেন্টিক্যাল, এই দুটোই আমরা কাজে লাগাতে পারি। The results of set of this cursor is all course numbers whose course name matches with the variable called namein. এখানে বোঝানো হচ্ছে যে the result set of this cursor, এই কার্জারটা তৈরি করলে এমন একটি রেজাল্ট সেট তৈরি হবে, যে রেজাল্ট সেট, হোয়াট ইজ সেট? একটি রেজাল্ট, সেট না, একজনের রেজাল্ট সেট না, অনেকগুলো রেজাল্ট, একটা সেট, সেট অফ ডকুমেন্ট এক জায়গায় আছে, এটাকে সেট বলে। তাহলে আমরা বলতে পারি যে কার্জার C1 এর মধ্যে একটা রেজাল্ট সেট থাকবে যেগুলোর কোর্স নেম এটার সাথে ম্যাচ করবে, কোর্স নেম ইকুয়াল টু নেম ইন, এটার সাথে ম্যাচ করবে, এটার নাম কার্জার। আমরা প্রথমে কমপ্লেক্স ওয়েতে চিন্তা না করে কেউ সরল ভাষায় সেন্টেক্সটা কন্ট্রোল করব, তারপরে আমরা কমপ্লিকেটেড এক্সারসাইজে যাব নেক্সট ক্লাসে। প্রথমে ক্লাসের এক্সারসাইজটা হবে ভেরি সিম্পল। আজকে এখন যে এক্সারসাইজটা আমরা করব তার মূল উদ্দেশ্যটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে সেভ করে ওরাকলে, কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন কল করে, কিভাবে কার্সর তৈরি করে, কিভাবে কার্সরকে ফাংশনে ব্যবহার করে, এর বাইরে আমরা চিন্তা করব না। আমরা নেক্সট ক্লাসে চিন্তা করব একটা ছোট প্রজেক্ট দিয়ে এই সিচুয়েশনে কার্সর এবং ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে ব্যবহার করব, অথবা এই সিচুয়েশনে কার্সর কিংবা ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করা উচিত কিনা, আমরা এইভাবে চিন্তা করব। তার মানে আমরা প্রথম ক্লাসগুলো ব্যবহার করব প্রোগ্রাম সেন্টেক্স কন্ট্রোল করার জন্য, এবং দ্বিতীয় ক্লাসগুলো ব্যবহার করব সেটাকে কোন প্রেক্ষাপটে ভালোভাবে ব্যবহার করা যায় এবং এটা সঠিক ব্যবহার করার জন্য অ্যানালিটিক্যাল ওয়েতে। আমরা এটা প্র্যাকটিস করার জন্য একটা ছোট টেবিল স্ট্রাকচার তৈরি করতে পারি, কিংবা আমাদের কাছে যা আছে সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা আমাদের যে টেবিল আছে সেই টেবিলের উপরে প্র্যাকটিস করার একটা চিন্তা ভাবনা আমি করতেছি, করা যায় কিনা।
আমরা আমাদের অর্ডার টেবিলের উপর এই অপারেশনটা চালানোর চেষ্টা করি আজকে। এসকিউএল প্লাস এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড এটা দিলাম, তারপরে আমাদের অর্ডার টেবিলের ডেসক্রিপশনটা আমরা দেখে নিলাম এই অবস্থায় আছে। আমরা একটা ফাংশন তৈরি করতে চাই এরকম যে কম্পিউটারকে যদি আমি বলি যে অর্ডার আইডি কিংবা একটা বিল নাম্বার দিয়ে যদি আমি বলি যে এই বিলের টোটাল কস্ট কত, তাহলে সে আমাকে এটা রিপ্লাই দিবে। দ্যাট মিনস আমি একটা রেডিমেড প্রোগ্রাম তৈরি করে রাখতে চাই, যে রেডিমেড প্রোগ্রামটা লিখলে আমাকে এটা রিপ্লাই দেওয়া হবে যে এই প্রোগ্রামের কিংবা এই এই প্রোগ্রামের কিংবা এই ডাটার আউটপুটটা এটা। সো আমি একটা আলাদা একটা প্রোগ্রাম কিংবা এসকিউএল প্রোগ্রাম তৈরি করে রাখতে চাচ্ছি কিংবা একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে রাখতে চাচ্ছি, যাকে আমি আমার সফটওয়্যারে ইন্টারফেসিংয়ে ব্যবহার করতে পারবো অ্যাজ এ ফাংশন, যাকে আমি আমার প্রয়োজনে কল করব। আমি তাকে বহু জায়গায় কল করতে পারি। আমার যে কোনো একটা জিনিস শেখার জন্য একটা প্রয়োজন উল্লেখ করে আগে প্রথমে সেন্টেক্সটা শিখে নিতে হয়, তার পরবর্তীতে আমরা অ্যানালাইটিক্যাল এবং বিশদভাবে আলোচনা করব। প্রথমে আমরা শিখে নেই যে কার্জার কিভাবে ফাংশন কিভাবে সেভ করব, ফাংশনে কিভাবে কার্জার তৈরি করব, প্রয়োজনে ফাংশনটাকে কিভাবে কল করব, কিভাবে ফাংশনটা থেকে বেরিয়ে যাব। এর পরবর্তী ধাপে আমরা চিন্তা করব কোন প্রেক্ষাপটে ফাংশন ব্যবহার করা উচিত, কোন প্রেক্ষাপটে ফাংশন ব্যবহার করা উচিত না। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি এই অর্ডার টেবিলটাকে কেন্দ্র করি, যেহেতু এটা আমাদের তৈরি করা আছে। তো আমরা একটা কোড লিখি ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন নেম অ্যাজ লাইক ট্রিগার। আমরা কেন ক্রিয়েট অর রিপ্লেস লিখতেছি, কারণটা হচ্ছে ফাংশনটা যদি কোনো কারণে মুছে ফেলতে হয় তাহলে বারবার ডিলিট করাটা কষ্টকর, এই জন্য ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, আগে ছিল ট্রিগার। ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন অর্ডার, এটা নাম দিলাম অর্ডার কস্ট, এটা নাম দিলাম অর্ডার কস্ট। ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন অর্ডার কস্ট, ঠিক আছে। এর পরের সেকশনটা হবে এটার ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন, যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারবো কিনা, প্যারামিটার সেকশন, যে আমরা কোনো প্যারামিটার রাখবো কিনা। তো প্যারামিটারের কাজ কি? ফাংশনের প্যারামিটারের কাজ হচ্ছে প্রোগ্রামের বাইরে থেকে, প্রোগ্রামের ফাংশন বডির বাইরে থেকে কোনো মান নেবার জন্য। তো প্রথমে চিন্তা করলাম ওকে ফাইন, আমি এই ফাংশনটার একটি প্যারামিটার স্থাপন করতে চাই, প্যারামিটারটার নাম দিতে চাই ওকে ফাইন ওআইডি মানে অর্ডার আইডি, এটা একটা ভেরিয়েবল। ইন এটা কি টাইপের, এটা বড় হাতের ইন দি, এটা কি টাইপের, এটা varchar2 টাইপের। ওকে, দিস দ্য সিনট্যাক্স। আচ্ছা না এটা তো varchar2, এটা নাম্বার, এটা নাম্বার, থ্যাংক ইউ, এটা নাম্বার টাইপের। ওকে, এটা কি কোনো কিছু রিটার্ন করবে? আমরা বললাম এটা রিটার্ন করবে। সো নেক্সট লাইনে আমি লিখতাম রিটার্ন কি টাইপের জিনিস রিটার্ন করবে, নাম্বার টাইপের জিনিস রিটার্ন করবে। ওকে, এই যে কথাটা এখানে কোনটা রিটার্ন করবে, যেটা আমি রিটার্ন করাবো, এখানে টু বুঝলাম না স্যার, এটা অর্ডার আইডি রিটার্ন করবে। আচ্ছা আমি বলি, একটু মনোযোগ দিয়ে দেখেন। একটু পুরাতন জিনিসটা মনে করেন, আমরা কি করতাম, studio.h কেমন লাগতেছে পুরাতন জিনিস দেখতে? জি স্যার, ভালো স্যার। এটা আমাদের মেইন বডি, ঠিক আছে। আমরা একটা ফাংশন করলাম ইন্টিজার সাম, এখানে বললাম ইন্টিজার a কমা ইন্টিজার b রিটার্ন a প্লাস b। ওকে,
জি স্যার। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে রিটার্ন করলো, কারণ এখানে রিটার্ন টাইপ বলা ছিল ইন্টিজার মানে নাম্বার, আর এটা হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটার থাকলে কি হবে, যে তাকে কল করবে, ফর এক্সাম্পল আমি মেইন একে কল করলাম সি আউটের মাধ্যমে, সরি আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার সাম ইকুয়াল টু 0, আমি সামকে বললাম সাম তুমি নাও হচ্ছে, সরি এস, একটা ভেরিয়েবলের নাম দুটো এক হতে পারে না, এস ইকুয়াল আমি বললাম সাম অফ 5,6, স্যার একটা এর মান 5 এর মান 5 বি এর মান 6 এর মান 5 বের, ভেরি গুড, এর মান 5 বির মান 6, ও এটা হচ্ছে প্যারামিটার, আর ইন্টিজার এখানে দেওয়া আছে মানে সে রিটার্ন টাইপ নাম্বার, এই জন্য সে রিটার্ন করতে পেরেছে, ঠিক আছে, জি স্যার আর রিটার্ন করে এস কে দিয়ে দিয়েছে। এই লেখাপড়াটাই আমাদের পূর্বের লেখাপড়াটাই বর্তমানে এই রূপ ধারণ করেছে, বর্তমান রূপ হচ্ছে এটা। সে বলতে চায় ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, ফাংশনের নেম, ওকে ফাইন। এই ফাংশন নেমের সাথে যে ব্র্যাকেটে যেটা আছে সেটা হচ্ছে তার প্যারামিটার, মানে ও আইডিটা নাম্বার হিসেবে ঢুকবে, ও আইডিটা নাম্বার হিসেবে এখানে প্রবেশ করবে, ক্লিয়ার, আর রিটার্ন করবে নাম্বার। আমরা সিতে আগে লিখতাম, এখানে আগে লেখার কোনো সিস্টেম না, রিটার্ন নাম্বার। এই ফাংশনটা নাম্বার একটা, সে যে কাজটাই করুক না কেন একটা নাম্বার টাইপের ডাটা সে রিটার্ন করবে। কাকে রিটার্ন করবে, যে তাকে কল করবে। আর সে প্যারামিটার আছে, ব্র্যাকেটের মধ্যে একটা ভেরিয়েবল আছে, মানে সে নাম্বার টাইপের কোনো জিনিস বাইরে থেকে রিসিভ করবে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। আচ্ছা, এটা ফর্মুলার ইজ, এটা এই জন্য ক্যাপস লিখলাম, ইজ লিখতে হবে, সরি রিটার্ন নাম্বার, এটা কাজ শেষ, ওকে। এখন রিটার্ন নাম্বার, এখন এই নাম্বারটা যে রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে, এই জন্য আপনাকে একটা দিতে হবে। ফর এক্সাম্পল আমরা দিলাম আমাদের রিটার্ন করবে তো টোটাল কস্ট, সো আমি একটা ভেরিয়েবল দিলাম টোটাল টি কস্ট নাম্বার, ওকে ফাইন। স্যার নাম্বারের লেন্থ দিলেন না কেন, লেন্থ দেওয়াটা ভেরি গুড হ্যাবিট, আমি এখানে আমি জাস্ট শেখাচ্ছি জন্য লেন্থ দিলাম না। ধরে নেন আমরা যদি লেন্থ না দিই তাহলে এটা সর্বোচ্চ মেমোরি অ্যালোকেট করবে, যেটা খুবই খারাপ দিক। আচ্ছা আমি মিলাই নেই, প্রথম প্রোগ্রাম অনেকদিন পরে লিখতেছি, ভুলভ্রান্তি হতে পারে, এই পরবর্তীতে যখন লিখবো তখন কোয়ালিটি মেনটেন করব। আচ্ছা এরপরে আমি কার্জার তৈরি করলাম। কার্জার তৈরি করতে কি আমি বাধ্য? না, বাধ্য না, আমার এই প্রোগ্রামে লাগবে কিংবা আমি একটা ব্যবহার দেখাতে চাচ্ছি, এই জন্য করলাম কার্জার C1। এই কার্জারটা কি, ইজ, কি ধরনের জিনিস, তখন আমাকে লিখতে হবে ইজ হচ্ছে এটা হয় সিলেক্ট, ওকে ফাইন। এখন আমাকে বুদ্ধি করে লিখতে হবে আমি আসলে কি চাই। সিলেক্ট টোটাল কস্ট, আমাদের ডাটাবেজে ফিল্ডের নাম টোটাল কস্ট, আমি লিখলাম সিলেক্ট টোটাল কস্ট ফ্রম, কোথায়, ফ্রম অর্ডারস টেবিল থেকে, কিংবা এটা অন্য কোনো টেবিল থেকে হতে পারতো, যে কোনো জায়গা থেকে আপনি তুলে আনবেন, আপনি কোথা থেকে তুলে আনবেন সেটা লিখবেন, হোয়ার, যেখানে অর্ডার আইডি ইকুয়াল টু কি, এই যে ও আইডি আমি যেটা প্যারামিটারে নিয়েছি, ও আইডি ইন নাম্বার, এই ও আইডিটা মানে এটা আমি বাইরের জগৎ থেকে নিব, সো আমি এখানে লিখলাম ও আইডি, এটা আমার টার্গেট, ওকে। এখন আমাদের PLSQL এর বিগিন, এখন ডিক্লারেশন, এখন কিন্তু PLSQL ব্লকে ঢুকলো, তার আগের গুলো ছিল ফর্মালিটিস। ডিক্লারেশন সেকশনে আমি কার্সার ডিক্লেয়ার করেছি, এবং কোশ্চেন হচ্ছে যে স্যার ডিক্লেয়ার তো লেখেননি, আচ্ছা ডিক্লেয়ার লিখিনি, ডিক্লেয়ার না লিখলেও হবে, ডিক্লেয়ার ইজ অপশনাল কিওয়ার্ড আর কি। তো বিগিন, এখন এই কার্সারের ব্যাপারটা হচ্ছে কার্সার যেভাবে তৈরি করেন না কেন এটা একটা ভেরিয়েবল, সো ভেরিয়েবলটা যদি নর্মাল ভেরিয়েবল হয় তাহলে ওপেন করতে হয় না, যদি কম্বাইন ভেরিয়েবল হয় কার্সারের মতো, তাহলে কম্পাউন্ড ভেরিয়েবল হয়, সরি, তাহলে আমাকে কার্সারের মতো ওপেন করতে হবে, ওপেন C1। এরপরে এটাকে ফেস করাতে হবে, ফেস কার সাথে করবে, যাকে সে দিবে তার সাথে তার পরিচয় করে দিতে হবে, ফেস করে দেওয়া। আমরা বলি না যে প্রবলেমটা ফেস করো, এটা হচ্ছে সেটাই, প্রবলেম ফেস করো, ফেস C1 ইনটু কার সাথে ফেস করবা, টোটাল কস্টটা আসবে, টোটাল কস্ট এসে টোটাল কস্টটা কার কাছে যাবে, টি কস্টের কাছে যাবে, টি কস্ট, কারণ টোটাল টি কস্টের মাধ্যমে আমি এটা বাইরের জগতে পাঠাবো, এটা আমার আমার টার্গেট, ওকে। কার্জারটা আমি অ্যাক্টিভ করে রাখলাম। এখন
আদৌ কি C1 ভেরিয়েবলটা ভ্যালু পেলো? এমন তো হতে পারে আমি এমন একটি অর্ডার আইডি দিয়েছি সেটা বাস্তবে নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এরর না দেয়, এজন্য আমরা এভাবে লিখতে পারি C1 মডুলাস অপারেটর মড নট ফাউন্ড। অ্যাকচুয়ালি ওরাকলে এটাকে মড বলে না, আমি ভুল কথা উচ্চারণ করেছি। মানে এটা সি প্রোগ্রামিং এ মড, এটা C1 পার্সেন্টেজ নট ফাউন্ড। এটা হচ্ছে সেন্টেক্স। যদি এটা পাওয়া না যায়, এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর ভাষায় যদি আমি বলতে চাই তাহলে নট ইকুয়াল টু, দেন তাহলে আমি বলতে পারি জাস্ট কিছু একটা লিখলাম যাতে করে আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটা কোনো অর্ডার না, সেটাকে আমাদের এরর মেসেজে দিতে পারি। তো এটাকে আমি লিখলাম টি কস্ট ইকুয়াল টু 0, মানে কোনো কস্ট নাই। ইফ এর জায়গায় আমরা লিখতে হবে ইন্ড, এটা আমরা জানি সি প্রোগ্রামের সিনট্যাক্স। সো কার্যারটা রানিং থাকবে, এই জন্য কার্যারটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে C1, তাহলে মেমোরি অপচয় হবে। এখন এই প্রোগ্রামটা যে টোটাল কস্টটা বের করলো, এখন আমার কাজ হচ্ছে সি প্রোগ্রামের মতো লেখা, রিটার্ন করো সি কাকে, টি কস্টকে। কাকে রিটার্ন করবে? যে তাকে কল করবে। টি কস্ট প্রোগ্রামটা ইন্ড হয়ে গেল। ওকে, আমি এই ফাংশনটা তৈরি করে ফেললাম। ফাংশন ক্রিয়েটেড উইথ এ কম্পাইলেশন এরর। প্রথমেই একটা ঝামেলা লেগে গেল। ওকে, নো প্রবলেম, আমরা এটা দেখি কি ঝামেলা লাগলো। এডিট কন্ট্রোলে সবার আগে আমি এটাকে একটু সেভ করে রাখি, কারণ আমাদের এটা যেহেতু একটু ক্রিটিক্যাল আছে, সো যে কোনো সময় আমাদের এটা লাগতে পারে। আচ্ছা, আমরা যদি এখানে এটাকে বাফার এডিট করি, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কি এরর আছে। ওকে, ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, ফাংশনের নাম। ওকে, ওয়াইডি ইন নাম্বার, ভেরি গুড, ওয়াইডি ইন নাম্বার, রিটার্ন নাম্বার, রিটার্ন নাম্বার, রিটার্ন নাম্বার, cursor C1 is select total cost from orders. ওকে, এখানে ইকুয়াল টু হবে না, এখানে হবে ইস টু ইকুয়াল টু। আমরা জানি যে ওরাকলে ইকুয়াল টু অপারেটর নাই, ঠিক আছে। ইকুয়াল টু ফর কম্পারিজনের কাজে ব্যবহার করা হয়। এখানে ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটরকে লিখতে হয় ইস টু ইকুয়াল টু। এটা একটা ফল্ট পেলাম। ওকে, লেট আস কম্পাইল, সেভ। ইয়েস, ফাংশন ক্রিয়েটেড। খুব দ্রুত প্রবলেমটা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, ফাংশন ক্রিয়েটেড। এখন আমাদের কম্পিউটারের মধ্যে তাহলে অর্ডার কস্ট নামে একটা ফাংশন আছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে হাউ টু ইউজ ইট। এটা তো ফাংশন হয়ে গেল। তাহলে এখানে আমাদের টিউটোরিয়ালে কার্সর উইথ প্যারামিটার, ওকে, এটা আমাদের এখন দরকার নেই। কার্সর উইথ রিটার্ন ক্লোজ, এটা আমাদের অ্যাডভান্স লেভেল ওপেন স্টেটমেন্ট। আমরা দেখব যে এটা হচ্ছে ব্যাখ্যা, কোনটার কি কাজ, এটা ব্যাখ্যা টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। এটাও দেওয়া হয়েছে। আমাদের কাজ হচ্ছে হাউ টু কল আর হাউ টু ইউজ দ্য ফাংশন।
ওকে, এগুলো সবই আপডেট, মানে টপ লেভেলের, এটা আমরা আরো পরে প্র্যাকটিস করব, এটাও পরে প্র্যাকটিস করব। ওকে, আমি নিজেই ট্রাই করে দেখি, এটাও পরে প্র্যাকটিস করব, এটা ডিলিট করা কার্সার দিয়ে। ওকে, অ্যাকচুয়ালি এই পেজটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আগে বোঝার চেষ্টা করি যে এই ফাংশনটা আমি ব্যবহার করব কিভাবে। আচ্ছা, ফাংশনের টিউটোরিয়ালের মধ্যে মেবি ফাংশনের ব্যবহারটা ইজি ভাবে দেওয়া আছে। ওকে, আমরা ফাংশনের টিউটোরিয়ালটাতে একটু যাই, অনলি ফাংশনের মধ্যে ফাংশনের এগুলো ইন আউট থাকে। ওকে ফাইন, ওকে ওকে, এটা হচ্ছে এক্সেপশনাল এরর হ্যান্ডলিং, নো প্রবলেম। ওকে, দেখেন, you can you you could reference your new function in SQL statement as follows. তুমি এইভাবে তোমার এই যে ফাংশনটা তুমি তৈরি করে রাখলা, এটা দিয়ে তুমি এসকিউএল স্টেটমেন্টে এটা তুমি ব্যবহার করতে পারো। কিভাবে দেখেন, সিলেক্ট, ওকে, আমাদের অর্ডার টেবিলে আমরা যাই, আমরা এখানে যে ম্যাজেন্টা কালারের, অরেঞ্জ কালারের যে লাইনটা আছে, এই লাইনগুলো কিন্তু হেডিং, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি আসলে একটু অ্যাডভান্স টিউটোরিয়ালটা আগে ওপেন করে পড়িয়েছি ফাংশনের আগে, কার্জার ফাংশন সহ, কারণ এটা খুব ইজি, সি প্রোগ্রামিং করা আছে, এটা নিয়ে এত টেনশন নাই। শুধুমাত্র এই লাইনটা দেখে নিলাম আর কি। তাহলে আমরা একটু ইয়েতে যাই, আমাদের মূল প্রোগ্রামে যাই, এখানে একটু সেভ করে রাখি, কারণ এটা আপনাদেরকে আজকে দিতে হবে, এটা কমপ্লিকেটেড আছে। এখন আমরা যদি আমাদের অর্ডার টেবিলে কিছু ডাটা দেখি, সিলেক্ট অর্ডার আইডি, অর্ডার ডেট, ওকে, সিলেক্ট অর্ডার আইডি, অর্ডার ডেট, স্যার সিলেক্টে দুটো সিরিজ। ভেরি গুড, অর্ডার আইডি, অর্ডার ডেট, টোটাল কস্ট ফ্রম অর্ডারস। ওকে, এটা আমাদের আছে। তো আমরা কোনো কারণে ডাটাবেসকে ফাংশনকে ইউজ করতে চাচ্ছি এভাবে অন্য কোনো একটা জায়গায়, এটা যে এখানেই তা না, মানে টার্গেট হচ্ছে এরকম, সিলেক্ট করো, সিলেক্ট করো টোটাল কস্টকে, সিলেক্ট করো, ওকে, আর অর্ডার ডেটকে সিলেক্ট করো, না আগে অর্ডার ডেট লিখি, সিলেক্ট অর্ডার ডেটকে সিলেক্ট করো এবং টোটাল কস্টকে সিলেক্ট করো। কিভাবে সিলেক্ট করো আমরা বললাম, ওকে, ফাংশনের নামের সাথে আমাদেরকে একটা প্যারামিটার দিয়ে দিতে হবে। ওকে, আমরা কোর্স নেমটাকে সিলেক্ট করলাম, তাহলে এখানে একটা টেবিলের মধ্যে করে আমাদের লাভ কি, আমরা খুব একটা ভালো বুঝতে পারবো না। ওকে ফাইন, আমি আরেকটা টেবিল করি, ঠিক আছে। ধরে নেন আমাদের অর্ডার টেবিলটা এরকম আছে, ওকে, অর্ডার টেবিলের ডাটাও আছে। এখন আমি একটা এটাকে বেশি ভালো করে বোঝার জন্য ক্রিয়েট টেবিল, একটা টেবিল বানাচ্ছি, কাস্টমার, মানে আমাদের আগের প্রজেক্টটাকে আমি একটু এক্সটেনশন করতেছি, ক্রিয়েট টেবিল কাস্টমার। ওকে, তো আমি কাস্টমারের একটা টেবিল বানাচ্ছি, সেখানে আমি লিখতেছি নেম, varchar 2 of 20, cell number varchar 2 of 12, order ID,
order if হচ্ছে 2 of 3. ওকে, এজ এ ডাটাবেস। এখন এই ডাটাবেসে আমি একটা স্যাম্পল ভ্যালু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু কাস্টমার। জাস্ট মনে রাখবেন এইটা আমরা কোনো রিজন চিন্তা করা দরকার নেই, এখানে আমরা প্র্যাকটিস করার জন্য করতেছি। ভ্যালুস নেম, আমি অর্ডার দিয়েছি আমার সেল নাম্বার এটা, আমি এক নম্বর অর্ডারটাও আমার দেওয়া। ওকে, এর আগে এরপরে আবার 2 নম্বর অর্ডারটাও আমারই দেওয়া। এরপরে এটা আরেকজনের দেওয়া। 3 নম্বর অর্ডারটা হচ্ছে এই লোকের দেওয়া। ওকে, এরকম। এখন যদি আমি এরকম একটা কোড লিখি, সিলেক্ট নেম ওকে, সিলেক্ট নেম, তারপরে অর্ডার আইডি, এরপরে আমাদের ফাংশনটার নাম হচ্ছে অর্ডার কস্ট। ওকে, তাহলে আমরা লিখলাম অর্ডার কস্ট, ব্র্যাকেটে লিখলাম এই সিলেক্টের মধ্যে থেকে এই ভ্যালু প্যারামিটারটা আসতে হবে, অর্ডার আইডি। সো আমরা এখানে লিখলাম অর্ডার আইডি। ওকে, এস মানে ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, কারণ আমি এটা দেখাতে চাচ্ছি না কোথা থেকে আসতেছে। টোটাল কস্ট ভেরিয়েবল ছাড়া কি অন্য এ প্রকাশ করা যাবে? হ্যাঁ যাবে, কিছু না দিলে এলোমেলো ভাবে কলামের নাম আসবে, একটা র্যান্ডম কলামের নাম আসবে। ঠিক আছে, যে র্যান্ডম কলামের নাম আসলে সেটা কি হবে, সেটা দেখতে ইউজার ফ্রেন্ডলি হবে না, এবং সিকিউরিটিটা লিক হয়ে যাবে যে আপনি এটা ফাংশনের মাধ্যমে ডাটাটা কল করেছেন। ঠিক আছে, সিলেক্ট নেম, অর্ডার আইডি, অর্ডার কস্টকে আমি কল করলাম, অর্ডার আইডিটা পাস করে দিলাম, টোটাল কস্ট ফ্রম কাস্টমার where ওকে ফাইন, where নেম ইকুয়াল টু আরিফ। মানে আমি বলতে চাচ্ছি আরিফ ইউজারের আমাকে টোটাল কস্ট দেখাও। তাহলে আরিফ ইউজার এক নম্বর অর্ডারটা করেছিল এবং 2 নম্বর অর্ডারটা করেছিল, একটা টোটাল কস্ট 50 টাকা, একটা টোটাল কস্ট 100 টাকা। আপনি বুঝতে পেরেছেন আমি কি ডিজাইনটা তৈরি করছি? আমার টোটাল কস্ট তো ছিলই না, কাস্টমার টেবিলে ছিল, আমি কিন্তু কাস্টমার টেবিল থেকে ডাটাটা এনেছি। ক্লিয়ার করেছেন? আমি বলছি আরিফে, ফর এক্সাম্পল আমি শাফি পিজা ইনে কতগুলা পিজার অর্ডার দেখাইছে, আমি এটা বের করতে চাইছি, অডিট করতে চাচ্ছি। জি স্যার। ঠিক আছে, আমি দেখতে চাচ্ছি যে সাবা কতগুলো বার্গার খেয়েছে কেএফসিতে যে। ঠিক আছে, তো এখন আমি সেখানে যে জায়গাটাতে আমার এক্সেস আছে সেই জায়গাটাতে মেবি সব জিনিসপত্র নাই, সবকিছু দেখা যাচ্ছে না। তাহলে আমি কি জানি? আমি ওই ব্যক্তির নামটা জানি। তাহলে ইন্টারফেস ডিজাইনাররা, প্রোগ্রামাররা যে কাজটা করে, তার কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশনটা থাকে, যেটা এই মুহূর্তে সে ইনপুট দিতে পারবে, সেটাকে সে দেবার চেষ্টা করবে, এবং সেটার সাপেক্ষে সে ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করে রাখবে ব্যাকএন্ডে, এবং যেটা আমি হিডেন রাখবো কিংবা অন্য জায়গা থেকে এনে ব্যবহার করব, দেখাবো, সেই ধরনের জিনিসকেই আমি ফাংশনের মাধ্যমে পাস করার চেষ্টা করব। মানে ফাংশন কেন ব্যবহার করে? ফাংশন ইজ এ সাব প্রোগ্রাম, এটা সাব ডিউটি থাকে তার কাছে, যে ডিউটিটা সে আপনাকে পালন করে দেবে। তো আমার এখানে ফাংশনটার মূল টার্গেট হচ্ছে যে আমি তাকে নাম দিব, সেই নামের এই পর্যন্ত এই দোকানে, এই শপিং মলে কিংবা এই ফুড কর্নারে কতগুলো কি কি অর্ডার দিয়েছিল, এবং সেগুলোর অর্ডার নাম্বার অনুযায়ী, ইনভয়েস নাম্বার অনুযায়ী টোটাল কস্ট কত ছিল। সো আমি ইজিলি বলে দিলাম যে সে এখানে 50 টাকা এবং 100 টাকার অর্ডার দিয়েছিল। ঠিক আছে, স্যার এখানে ডেটটা দেখতে পারবো না, ডেট করা যাবে, ইচ্ছা করলে তো করা যাবে। হ্যাঁ, হোয়াট এভার ইউ লাইক। আপনি রিটার্ন তো করেছেন শুধুমাত্র টোটাল কস্টটা, দ্যাট Sure, মিন্স sir. ইউ হ্যাভ টু রিটার্ন মাল্টিপল থিংস। ওকে, স্যার কোশ্চেন হচ্ছে যে সারা জীবন দেখে আসছেন যে ফাংশন ক্যান রিটার্ন অনলি ওয়ান ভ্যালু। ওকে,
বাট এবার অ্যাডভান্স লেভেলে দেখবেন যে ফাংশন ক্যান রিটার্ন মেনি ভ্যালুস, মানে স্যার এই এটা কি আপনার এক কাস্টমার দেখছে যে সে কয় টাকার মানে অর্ডার দিল একটা নাকি কাস্টমার, আপনার? হ্যাঁ এটা ফর এক্সাম্পল ইট মে বি এ কাস্টমার কোয়ারি, ওকে, ওকে এটা একটা স্যার। কাস্টমার কোয়ারি হতে পারে, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এটা একটা অ্যাপস এর মধ্যে কাস্টমার কোয়ারি হতে পারে, কাস্টমার কিংবা হতে এটা পারে এটা অথবা এটা এটা সফটওয়্যারেরও হতে পারে, সফটওয়্যারের একটা ইউটিলিটি হতে পারে, একটা মেনু হতে পারে, একটা ডিমান্ড হতে পারে। অথবা কোনো আমাদের একটা কোম্পানির দেখতে পারলো যে সে একটা আবার স্যার টোটাল ওই ডেতে কত সেল হলো, সব প্রোডাক্ট কত কি বিক্রি হলো, এটাও তো দেখা যাবে লাস্টে। এটাও দেখতে পারে। যেমন ধরেন আমি বুথে গেলাম, বুথে যাওয়ার পরে আমি আমার কার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে বললাম যে আমার ট্রানজাকশন দেখতে চাই। তো আমার কার্ড নাম্বারটা দেওয়ার সাথে সাথে সে আমাকে লাস্ট 5 ট্রানজাকশন দিল। কিভাবে দিল? ট্রানজাকশন কি এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না। সে এক জায়গা থেকে আমার নাম স্যার দেখালো, আমার যে কার্ডের নাম্বারটা আছে ওই নাম্বারের আইডির একটা ডাটাবেস তৈরি করে রাখছে, হ্যাঁ ওই ডাটাবেস থেকে ম্যাচ করে দিল। ম্যাচ করে দিল, আর এটা অটোমেটিকলি হয়ে যায় যখন আমি ট্রানজাকশন করি সাধারণত ব্যাংকে, অটোমেটিক্যালি হয়ে যায়। এখন আমি কোন ফিল্ড দেখাবো আর কোন ফিল্ড দেখাবো না সেটা আমার ইউজারের উপর ডিপেন্ড করে। আর দুই নম্বর কথা হচ্ছে যে এই পরিস্থিতিটা কখন ঘটবে? যখন আমার একটি জায়গায় কোনো জিনিস নাই, মাল্টিপল জায়গায় আছে। আমি কাস্টমার, মানে আমি অনেকগুলো কাস্টমার টেবিলকে স্যার এক জায়গায় করা হচ্ছে। অনেক জায়গায় টেবিলগুলোকে অনেক কোন টেবিল থেকে একটা জায়গায় ডাটা আনার জন্য এটা একটা হ্যাঁ হ্যাঁ সুইটেবল অপারেশন। বিষয়টা এরকম না, যেমন আমার একটি জায়গায় যদি থাকে তাহলে একটি সিলেক্ট কমান্ড দিয়ে তো আমি দেখতে পারতাম, তাই না? জি তার স্যার। ঘটনাটা হচ্ছে আমার কাস্টমার টেবিলে কাস্টমারটা হচ্ছে প্রাইমারি কি, সো আমি এখানে দুইটা রো আমার এখানে কোনোদিনই থাকবে না, একটা রো থাকবে। আর অর্ডার টেবিলে আমি একের অধিক অর্ডার দিতে পারি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি কি কি অর্ডার দিয়েছি আমি নিজেও জানি না। সো সেটা আমি আবার আমার রিভিউ করে দেখবো আবার স্যার। হ্যাঁ আমি হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা দিলাম কিংবা ভোটার আইডি হ্যাঁ দিলাম কিংবা নাম দিলাম, তুমি বের করে নিয়ে আসো আমি কি কি অর্ডার দিয়েছিলাম এবং ওখানে আমি কত টাকা করে বিল প্রদান করেছি। বিলকুল। এই জি যে স্যার। একটা মানে আউটপুট। এখন যদি আপনাকে পরীক্ষায় কোশ্চেন করা হয় যে আরিফ টোটাল কত টাকার বিল প্রদান করেছে এ যাবৎ, কিংবা যদি বলা হয় যে আরিফ 2020 সালে কত টাকা বিল প্রদান করেছে, তাহলে কিন্তু এটাকে একটা কোয়েরির মধ্যে ঢুকায়ে সাব কোয়েরি বানায় সাম বের করতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেল, আমি কিন্তু অ্যাডভান্স লেভেলে যাইনি, এখন পর্যন্ত যাই না। না স্যার এখনই মাথায় ঢুকবে না স্যার, এত বড় আমি কিছু। আমি হালকা হালকা ভাবে ঘুরে বেড়াচ্ছি বাইরে বাইরে, ঠিক আছে? তো জি স্যার। কিন্তু বেসিক ঠিক থাকলে অটোমেটিক্যালি করতে পারবেন। আমার মনে আছে আলামিন, আমি প্রথম যেদিন জীবনে, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে জবে আমি কার্জার ইমপ্লিমেন্ট করি, তার জি আগে স্যার। আমি এক্সামে বিলিভ ইট নট, আমি সত্যি কথা বলতেছি, আমি না বুঝেই কার্জার পরীক্ষা দিয়ে এসেছি। বুঝতে পারছেন? জি স্যার, আমি আপনার বেসিকটা স্যার অনেক স্ট্রং ছিল, তার ফলে আপনি আমি আমি না পেরেছেন। বুঝে দিয়ে আসছি, মানে আমি টাইমই পাইনি এটা বোঝার মতো। এই তো হয়তোবা পরীক্ষার আগের দিন স্যার পড়াইছে, একটা সেন্টেন্স দেখাইছে, তো দেখা গেল যে খালি বুঝছি যে কার্জার একটা ব্যাপার আছে, লিখতে পেরেছি, কিন্তু কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন করে দেখার সুযোগ পাইনি। কিন্তু যখন আমি ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করতে গেলাম, যে আজকে যেরকম একটা এরর দিছিল না, আমি জি এররটাও ঠিক স্যার। করতে পারছিলাম না। আমার মনে আছে আমার চোখের পানি নাকের পানি এক জায়গায় হয়ে গেছে। আমি তো কার্জার লিখছি সেই 100 লাইনে, এত বাস্তব জব লাইফে তার 5 লাইনে কার্জার হয় না। এখন আমি সেই 30-40 লাইন লেখার পরে আমি 7 দিনেও আর এরর ঠিক করতে পারি না। কিন্তু ঘটনাটা কি, ঘটনাটা ফাইনালি আমি বলেই ফেলি আপনাদেরকে। এই যে জি আমাদের স্যার। এশিয়ান ইউনিভার্সিটির যে টিচার রেজাল্ট জমা দিলে যে গ্রেড আসে, মানে 80 পেলে এ প্লাস, 60 পেলে হ্যাঁ এ স্যার, প্লাস, ঠিক আমরা আছে? যে গ্রেড গুলো দেখতে পাই। এটা এই প্রথম কাজটা আমারই করা এবং আমি এটা কার্যের দিয়ে করছি। ও পরবর্তীতে আচ্ছা। এই ডাটাবেসটা আমাদের ডিপার্টমেন্টে আমি দেখতাম, পরে এই সফটওয়্যার আমার সফটওয়্যারটাকে তারা ফেলে দিয়ে মানে রিজেক্টেড করে তারা কোম্পানির কাছে একটা মানে স্যার সফটওয়্যার ওই কিনে। ডাটাবেস বা ওইটা কি টোটালি বাদ দিয়ে দিছে আপনার যে ইয়েটা ছিল? ডাটাবেসটা ওটাই আছে কিন্তু অ্যাপ্লিকেশন ও আচ্ছা। সফটওয়্যারটা নাই। এখন কে অ্যাপ্লিকেশন করছে এটা? আমাদের ডিন অ্যাপ্লিকেশন স্যার? না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা কোম্পানির কাছে আছে। মানে ও আচ্ছা স্যার। আমাদের মধ্যে ডেভেলপার আমি এখন একটাই, কিন্তু ওই প্রথমে আমি এটা করেছিলাম, করার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইগো প্রবলেম, বুঝছেন? ইগো প্রবলেম। আমারটা ছিল ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজিং ওরাকল এন্ড জাভা। তো পরে এটা একজন বলল যে এটা অনলাইন করতে হবে, অনলাইন না করলে হবে না। ঠিক আছে, এটা যুক্তিসঙ্গত, স্টুডেন্ট অনলাইনে দেখে অনলাইন করা উচিত, কিন্তু স্টুডেন্ট আমি প্রস্তাব দিয়েছিলাম যে স্টুডেন্ট পার্টটা শুধু অনলাইন হোক আর রিমেনিংটা ডেস্কটপ হোক, তাহলে আপনাদের অ্যাকুরেসি এবং অ্যাপ্লিকেশনের ইয়েটা ভালো থাকবে।
তো এটা পরে প্যাঁচ ট্যাঁচ লেগে 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমার তৈরি সফটওয়্যারটা চলছে এখানে। তারপরে জি 11-র স্যার। পর থেকে এই পর্যন্ত এবিএসএস কোম্পানি লিমিটেড এরকম একটা সফটওয়্যার ফার্ম আছে, তাদের বানানো সফটওয়্যারটা এখানে চলে। তো এখানে সমস্যা হলে এক সপ্তাহ দৌড়ানো লাগে। সমস্যা হলে 1 সপ্তাহ দৌড়ানো লাগে, 2 সপ্তাহ লাগে, কি লাগে না লাগে। তাদেরকে অনেক বলা লাগে, তো বহুত কাহিনী। না, ওদের ব্যাপারে বলা যাবে না, ওরা হুজুর মানুষ তো, ওরা নাকি খুব ভালো। তো হুজুরদের ব্যাপারে বললে ভেজাল আছে। আরো অনেক বেশি কমপ্লেন আছে স্যার। এই যে রুটিন, আমাদের বেস অনুযায়ী রুটিন আপনারা দিয়ে দেন, ওইখান থেকে খুঁজে খুঁজে বাই করতে হয়, কিন্তু আমাদের তো নিজস্ব একটা করে ডাটাবেস থাকা উচিত। আমি- হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আমাদের অনলাইন স্টুডেন্ট পোর্টালে কিন্তু রুটিনের একটা ইয়ে হ্যাঁ, আছে option কিন্তু, আছে। বাট ওখানে কিচ্ছু নাই, ওরা ব্লাঙ্ক ওটা হয়ে পড়ে থাকে। ওরা ওটা করতে পারে না, তো আমি করে কোর্স না। নেওয়ার সাথে সাথে দেখানোর কথা, আমার এই টাইমে এত নম্বর রুমে এই স্যারের ক্লাস। অ্যাকচুয়ালি আপনি রেজিস্ট্রেশন করতেই পারার কথা না, রেজিস্ট্রেশন করার সময় সফটওয়্যার বলবে রুটিন কিন্তু ওভারল্যাপ হচ্ছে, তুমি কোর্সটা হ্যাঁ নিও হ্যাঁ না। স্যার, এটা একটা ভালো আইডিয়া স্যার। আমি ক্লাস ওইটা রেজিস্ট্রেশন করার সময় আমাকে বলে দেবো, বললাম কন্টেন্ট হচ্ছে আলামিন, আইডিয়া তো আমাদের আছে, আমাদের আইডিয়া তো মানুষ জি নেয় স্যার, না। জি স্যার। কারণ এই যে আইডিয়া আমাদের যে ওভারল্যাপিংটা হয়ে গেছে স্যার, ওইটা আমরা তাইলে করতেই পারতাম না। আইডিয়ার তাহলে দাম তো নাই, আইডিয়ার দাম নাই, আইডিয়া তো বললে তারপর শোনে না। প্রি রিকোয়েস্ট স্যার, কোর্স এখন থাকলে ওই কোর্সই নিতে পারবে না। চলে নন শোনেন, আমি বলি সায়েন্স ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড যদি হয় অথরিটি, তাহলে স্যার আপনার করার কিছু নাই স্যার, এটা বাড়ির আপনারও করতে হবে। বাড়ির গরু খুঁটির ঘাস খায় না, বুঝছেন, সমস্যাটা এই জায়গায়। গরু খালি অন্য জায়গায় ঘাস খেতে যায়, মানুষের ক্ষেতের ঘাস খেতে যায়। স্যার, এক- হ্যাক হয়েছিল যে পরে কি পাওয়া গেছিল ক্রিমিনালকে? আমি ইন্টারেস্ট আর দেখাইনি, বুঝছেন, হ্যাক হয়েছিল এটা বের করা যেত, কিন্তু ওরা হাইকোর্ট দেখাতে শুরু করলো, পরে আমি চিন্তা করলাম যে আমার এত টেনশন বিয়ার করা কি দরকার, তাই না? আর স্যার, মানে একটা যারা টাক এটা ডেভেলপ করছে তাদের কাছ থেকে যদি স্যার অ্যাক্সেস না পায়, হ্যাক করা কিন্তু এত ইজি না স্যার। হ্যাঁ, ইজি না, ওরা অনেক ঝামেলা আছে এখানে, অনেক ফ্যাক্টর আছে, বুঝছেন, সফটওয়্যার মধ্যে আরো অনেক ঝামেলা আছে এখানে। মানে স্যার একটা প্রোগ্রামার অনেক কিছু করে রাখতে পারে একটা ইয়েতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাঁক তো ফোকর রেখে দিতে ভাগ পারে। করে রাখতে পারে। তো দেখেন আমাদের এখানে যে ফাংশন এবং কার্যার যে আমরা একসাথে ইমপ্লিমেন্ট করলাম, এটা কিন্তু মোটামুটি মানে একটু মানে লুকস ডিফিকাল্ট, তাই না? কার্যারটা একটু দেখতে সিনট্যাক্সটা কমফোর্টেবল না, বাট ফাইনালি ইট ইজ কমফোর্টেবল। যখন আমরা আউটপুটটা পেলাম তখন আমাদের ফিলিংসটা কেমন বলেন? এখন কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এইভাবে আমরা এটা ডাটাটা দেখতে পারবো এবং এইভাবে আমরা এই ডাটাটা থেকে কাজ করতে পারবো। আমি একটু কোডটা কপি করে রাখি, কারণ এই মেবি আজকের ক্লাসের এটা নিয়ে আপনাদের একটু প্রবলেম হবে। ওকে, আমি এই কোডটা সহ রাখলাম। আচ্ছা, এখন এখানে এখানে দেখেন, এখন আমরা যদি ডিটেলসে যাই, আমরা মোটামুটি ভাবে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করলাম যে হ্যাঁ, আমরা একটা ফাংশনের বডি বানাতে পারবো, এবং কার্জার যে একটা জিনিস, সেটা যে একটা স্কুয়েল সিলেক্ট কমান্ড, তার মধ্যে যে একটা ডাটা না থাকে অনেকগুলো ডাটা থাকে। দেখেন, আমি যখন বলবো সিলেক্ট, ফর এক্সাম্পল আলামিন, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আমি বললাম জি স্যার। সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, তাহলে অনেকগুলো নাম আসবে, কারণ স্টুডেন্ট টেবিলে অনেকগুলো নাম আছে। অবশ্যই। তো আমি এই কথা যদি বলি সিলেক্ট নেম ইনটু ভেরিয়েবল নেম ফ্রম স্টুডেন্ট, আমরা ট্রিগারে যে কাজটা করেছি, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে কি অনেকগুলো নাম থাকতে পারে? থাকতে পারে না, ইট উইল গিভ এরর। আপনার ট্রিগারের মধ্যে এরকম করে ভুল করার চেষ্টা করবেন, এরর দেবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, আমরা কার্জারের মধ্যে কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যালু দিছি, আমরা কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু দিয়েছি, সে কিন্তু মাইন্ড করে নাই। ক্লিয়ার? জি স্যার। তাহলে কার্জারের সিলেক্ট কমান্ডের মাধ্যমে ভেরিয়েবলকে মান দেওয়া আর নরমাল সিলেক্ট কমান্ডের মাধ্যমে মান দেওয়ার কারণ পার্থক্যটা হচ্ছে এই যে আমরা লিখেছি ফেস c1 ইনটু কস্ট, এটাতে কি হয়েছে জানেন, এখানে একটা অ্যারে তৈরি হয়েছে। জি স্যার। অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো টোটাল কস্ট আসছে, আমি তো দুটা টোটাল কস্ট প্রিন্ট করেছি, তাই না? আমি কি এখানে দুটা টোটাল কস্ট লিখেছি? দুইবার লিখেছি, কিন্তু একবার। এখানে কি কোনো ফর লুপ আছে? কোনো ফর লুপ নাই। না স্যার। এটা ট্রুলি কিন্তু অ্যাডভান্স লেভেল, এবং আপনার কোডিং কিন্তু অনেক কমে আসে এক্ষেত্রে। আমার আউটপুটে কি আসলো? আমার আউটপুটে কিন্তু দুটো টোটাল কস্ট আসলো, দুটো অর্ডার আইডি আসলো, এবং দুটো নাম আসলো। ক্লিয়ার? আমি সিলেক্ট কমান্ড লিখেছি একটা,
আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে স্যার দুটো লিখেছেন, দুটো রো আছে জন্য দুটো আসছে, ভালো কথা। আমি তো ফাংশন কল করেছি একবার, অর্ডার আইডি দিয়েছি, অর্ডার আইডি চেয়েছি। কোশ্চেনটা হচ্ছে আমার কার্যটা ছিল এইভাবে তৈরি যে সিলেক্ট টোটাল কস্ট ফ্রম অর্ডারস হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু ওআইডি। তার মানে আমি তো একটা টোটাল কস্ট চেয়েছিলাম, ভালো কথা। তাহলে একটা টোটাল কস্ট কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে গেল? আমি যখন কার্জারটা ওপেন করলাম, ওপেন কার্জার, তখন আমি ফেস করলাম ফেস C1 ইন্টু টি কস্ট। টি কস্ট একটা ভেরিয়েবল, টি কস্ট কি একটা নাম্বার ভেরিয়েবল। এই যে উপরে দেখেন নাম্বার ডাটাটাই ভেরিয়েবল, এটা তো এরও ডিক্লেয়ার করা নাই। ঘটনাটা যেটা ঘটলো, আমরা সি সি প্লাস প্লাস জাভা এই সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি ভেরিয়েবলের মধ্যে যখন একের অধিক ভ্যালু রাখার চেষ্টা করেছি, তখন আমাদেরকে অ্যারে ডিক্লেয়ার করতে হয়েছে, ঠিক আছে। বাট ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধাটা হচ্ছে আমি একটি ভেরিয়েবলের মধ্যে কার্জার ডিক্লেয়ার করার পরে মাল্টিপল ভ্যালু রাখতে পারতেছি। যদি একটা রিটার্ন করে তাহলে একটা থাকবে, যদি মাল্টিপল থাকে তা মাল্টিপল থাকবে। দ্যাট মিন্স এটা অটোমেটিক্যালি নিজে থেকে অ্যারে ক্রিয়েট হয়ে গেল। দ্যাট মিন্স আমার একটা নাম্বার অ্যারে ক্রিয়েট হচ্ছে মেমোরির মধ্যে, ক্লিয়ার। আমি একের অধিক টোটাল কস্ট পেয়ে গেলাম। এখন দেখেন, এছাড়া তো আমার এখানে কোনো কিছু লেখাই নাই, ওপেন C1 ফেস C1 ইন্টু টি কস্ট। এখন C1 এর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যায় যে নাম্বার অফ টোটাল কস্ট আছে, সো নাম্বার অফ টোটাল কস্ট আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, সে তখন নিজে থেকে একটা অ্যারে ম্যানেজমেন্ট করে ফেলে। এবং দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু পিছনে আমি আর ব্যাক করিনি, আমি এটাও বলেছি যে যদি কোনোটার মান নট ফাউন্ড হয় তাহলে তুমি জিরো বসিয়ে দিবা, এবং আমি এখানে ক্লোজও করে দিছি। এখন ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু আমি রিটার্ন করেছি টি কস্ট, কিন্তু তারপরেও কিন্তু দুইবার রিটার্ন হয়েছে, কথা বোঝা গেছে। তার মানে এই কার্জার সিস্টেমটা এমনই একটা সিস্টেম, এই বিগিনার ইন্ডের মধ্যে যখন আমি তাকে ফেস করাবো, তখন সে যদি মাল্টিপল ভ্যালু নিয়ে আসে তাহলে মাল্টিপল টাইমই ফেস হবে, আমাকে কোনো লুপ ক্রিয়েট করতে হবে না। আসলে লুপ যদি ক্রিয়েট করতে হতো তাহলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হতো, কারণ কয়টা ভ্যালু নিয়ে আসছে কিভাবে আমি জানতাম, আর কিভাবে আমি ফর লুপের মান দিতাম? আমাকে তো লিখতে হতো ফর i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু 5, i প্লাস প্লাস, তাই না? একটা প্রোগ্রামের কিছু সংখ্যক লাইনকে যদি আমি বারবার এক্সিকিউট করতে চাই, তাহলে অবশ্যই আমার কোনো না কোনো লজিকের মধ্যে এটা বের করতে পারতে হবে যে ফর লুপটা কতবার এক্সিকিউট করবে কিংবা হোয়াইল লুপটা কতবার এক্সিকিউট করবে। তো সেটাকে কিন্তু আমার টেনশনটা বেয়ার করতে হলো না। বাট ডাটাবেস প্রোগ্রামিং এ ওরাকল ছাড়া যে ডাটাবেস গুলো আমরা প্রোগ্রামিং করি, সেগুলোতে কিন্তু যখন আমরা ডাটাবেস ডিজাইন করি তখন কিন্তু আমাদেরকে এই কাজটা যখন আমরা করতে পারি না কার্যর ছাড়া, তখনও কিন্তু করা যায়। কিভাবে করা যায়? আমরা একটা সিলেক্ট কমান্ড লিখে ওইখানে দেখি যে টোটাল নাম্বার অফ রেকর্ড কয়টা আছে, সেটা একটা ভেরিয়েবলে রাখি, ওই ভেরিয়েবলের মানটা দিয়ে আমরা ফর i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু ভেরিয়েবল নাম্বার i প্লাস প্লাস করি, ঠিক আছে। স্যার লুপের মানটা স্যার তখন আমরা দিয়ে দেই, লিমিট দিয়ে দিই, মানে এখানেও উইদাউট কার্জার কাজটা করা যাবে। আমি একদিন সুযোগ পেলে ওই ব্যাক মডেলে করে দেখাবো আর কি, সুযোগ পেলে না, যখন আমি ছোটখাটো প্র্যাকটিস করবো একবার দেখবেন যে আমি দুটোই করে দেখাবো, একবার কার্জারতে করে দেখাবো, একবার নর্মাল করে দেখাবো। তার মানে যারা কার্জার কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওইটা শিখালে যেটা হয়, স্টুডেন্ট কার্জারে লাগে মাত্র 4 লাইন আর ওইটাতে লাগে 10-12 লাইন, ওই 10-12 লাইনই লেখে, তা ওই কার্জার করতে চায় না। জি স্যার, কারণ নোবডি লাইকস কমপ্লেক্স থিংস, সবাই সরল পথে চলতে চায়, সে লাইনটা যত লম্বাই হোক না কেন। কিন্তু সরলতা মাঝে মাঝে বিপদ ডেকে আনে, ঠিক আছে, এই জন্য ওইটাতে যাওয়ার দরকার নাই। আপাতত এটাই কন্ট্রোল করার চেষ্টা করি আমরা, যে কার্জার দিয়ে আমরা তাহলে কিভাবে আমরা একটাই শিখি স্যার, যাতে ভুল হওয়ার চান্স কম হ্যাঁ থাকে। আমার তো ওটা, ওই জন্য তো আমি ভয় ওটা দেখাচ্ছি না, কারণ আমার অভ্যাস আছে, আমি দেখে বুঝছি যে কেউই তখন আর কার্জার করে না, তখন সবাই কি করে ফর লুপ দিয়ে একটা ভেরিয়েবলতে ঘোরায়, মেমোরির মধ্যে ঘোরায়। দেখেন আচ্ছা আপনারা যখন অ্যালগরিদম পড়েছেন তখন আপনারা খুব ভালো করে জানেন যে অ্যালগরিদমিক কমপ্লেক্সিটিটা কিভাবে আসছে। নাম্বার অফ এক্সিকিউশন ইনক্রিজেস দ্য কমপ্লেক্সিটি, কি কমপ্লেক্সিটি? স্পেস কমপ্লেক্সিটি এন্ড টাইম কমপ্লেক্সিটি তৈরি করে। এমনিতে ডাটাবেজের মধ্যে হাজার হাজার টেরাবাইট অফ ডাটা থাকবে, সেই ডাটাবেজের মধ্যে যদি আমি স্পেস কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে চাই, তাহলে এটা নর্মাল অ্যালগরিদমের মতো বাজে কাজ করবে না, এটা চরম আকারে বাজে কাজ করবে। এজন্য আমরা ডাটাবেস প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডাটাবেজের মধ্যে ব্যাকএন্ডে লুপিং তৈরি করার চেষ্টা কম করব। অবশ্যই স্যার, না হলে তো আমাদের আউটপুট আসতো তো স্যার একটু টাইম বেশি লাগবে, দেরি হবে, টাইম বেশি লাগবে, ঠিক আছে।
তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে এই ফাংশনের এই পিডিএফটা আপনারা নিজেরা পড়বেন, ঠিক আছে? এখানে ইনের কাজ কি, আউটের কাজ কি, ইন আউট একসাথেই করা যাবে কিনা, ঠিক আছে? একের অধিক রিটার্ন করা যাবে কিনা, একের অধিক ইন করা যাবে কিনা, এটা একটু দেখবেন। আচ্ছা, আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ফাংশন এক্সাম্পল। এখানে আমি যেরকম একটা প্র্যাকটিস করালাম, এরকম খুব সুন্দরভাবে দুটো ছোট ছোট প্র্যাকটিস আছে, ঠিক আছে? এটা একটু দেখবেন। এটা লাগবে কিনা একটু দেখি। হ্যাঁ, এখানে ওই যে জাস্ট কোড লেখা আছে কিছু। এক মিনিট। হ্যাঁ, বসে কি? আচ্ছা, বসে কি? পাশে আছে, বসে ক্লাস করছি আমরা, আসেন আসেন। হ্যালো, আচ্ছা, আলামিন শুনতে Yes, sir. পাচ্ছেন? আচ্ছা, তাহলে sir, এটা শুনতে এটা পাচ্ছি। এটা দেখালাম। আর প্রসিজারের চেহারাটা একটু আপনারা একটু দেখেন। আপনাদের কাছে এখন এটা ডাল ভাত লাগবে, সেটা হচ্ছে একেবারে সেম ফাংশন, ঠিক আছে? শুধু ফাংশনের জায়গায় প্রসিজার লিখতে হবে। তাহলে স্যার প্রসিজার আর ফাংশনের মধ্যে পার্থক্য কি? প্রসিজার আর ফাংশনের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে প্রসিজার নাম্বার অফ ভ্যালু রিটার্ন করতে পারে একসাথে, নাম্বার অফ ভ্যালু নিতে পারে একসাথে, ঠিক আছে? আর ফাংশন নাম্বার অফ ভ্যালু নিতে পারে একসাথে, রিটার্ন করে একটা, ক্লিয়ার? তবে প্রোগ্রামিং জি করে স্যার। ফাংশন দিয়েও নাম্বার অফ ভ্যালু রিটার্ন করা যায়।